নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে আবার ভয়, কেউ আর নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। এই কবিতা দিয়ে শুরু করলাম কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা। তখন অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে, যদিও উলঙ্গ রাজাকে নিয়ে কাউকে তুলনা করার জন্য নয়, শুধু কবিতাটা তুলে ধরলাম এই কারণেই যে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। গত কয়েকদিন আগে ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান। ইতিমধ্যে কিন্তু 3 জন মানুষের মৃত্যু হয়েছে এবং যেখানে বলা যায় বহু হিন্দু মানুষ বাড়ি ছাড়া হয়েছেন, তারা ধুলিয়ান থেকে বাড়ি ছাড়া হয়ে মালদায় আশ্রয় নিয়েছেন। এবং প্রশ্নটা উঠেই যায় যে ঠিক যখন হিংসা ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ওয়াকাফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ ছাড়িয়ে কখনো শামশেরগঞ্জ, কখনো ধুলিয়ান, দক্ষিণ 24 পরগনার আমতা, কখনো হাওড়া, নদিয়া, বারবার কিন্তু এই ছবিটা উঠে আসছে। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশও কিন্তু আক্রান্ত হচ্ছে, পুলিশের গাড়ি আক্রান্ত হচ্ছে, সরকারি জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় ঠিক এইরকম ঘটনা যখন পরপর ঘটে চলেছে, রাজ্যপাল যিনি সাংবিধানিক প্রধান তিনি কোথায়? তিনি কেন ছুটে যাচ্ছেন না মুর্শিদাবাদে? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠেই আসছে এবং অবশেষে দেখা গেল রাজ্যপাল গেলেন, মালদায় গেলেন এবং তিনি দেখা করবেন। এবং শুধু তিনি নয়, আরও গেছে যারা জাতীয় কমিশনের সদস্য, তারাও গেছেন। এবং প্রশ্নটা কিন্তু উঠে যায়, আরেকটা যে বড় প্রশ্ন উঠে আসছে তা হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু হিন্দুদের অস্ত্র রাখার নিদান দিচ্ছেন এবং তিনি স্পষ্ট, তার বক্তব্য স্পষ্ট যে হিন্দুরাও বাড়িতে লাইসেন্সধারী অস্ত্র রাখুক, যেমনটা জম্মু কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। এবং সবচেয়ে যে বড় প্রশ্ন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই শব্দের কাটাকাটির। নমস্কার, আমি সত্যজিৎ পাল। জঙ্গিপুর আক্রান্তের পর, বিশেষ করে মুর্শিদাবাদে হিংসা ছড়িয়ে পড়ার পর যে একটা সবচেয়ে বেশি উদ্বেগের তা হচ্ছে বহু মানুষ কিন্তু এখনও ঘর ছাড়া। এবং ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা জানি সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং আধা সামরিক বাহিনীর টহলদারিতে বিএসএফের উপস্থিতিতে কিছুটা হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তবু ভয়টা কিন্তু কাটছে না। ঠিক যখন একদিকে যেমন মুর্শিদাবাদের ধুলিয়ানের হিন্দুরা আক্রান্ত, তাদের চোখের জল পড়ছে, ঠিক তখনই দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন, ইমামদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কোথাও কি ভোট ব্যাংকের স্পষ্ট যে কারা প্রধান ভোট ব্যাংক, কাদেরকে টার্গেট, তা কিন্তু স্থির করে কি রেখেছেন? আর সেইভাবে কি বৈঠকটা করলেন নেতাজি ইন্ডোরে? এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ধুলিয়ানে যারা আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু এখনও কিন্তু ছুটে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে প্রশ্ন কিন্তু অনেকটাই উঠে যায় যে সব কিছু কি ভোট ব্যাংকের জন্যই চলছে? এ সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। বিশিষ্ট অতিথিরা থাকবেন, তাদের মতামত দেবেন। তার আগে যেটা প্রশ্ন, তা হচ্ছে বেশ কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে তুলে ধরা দরকার। পিসিআরকে বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে একটু দেখানোর জন্য। অস্ত্র রাখার নিদান, এতদিন পর কেন মালদায় রাজ্যপাল? প্রশ্ন উঠেই আসছে হিন্দুদের অস্ত্র রাখার নিদান শুভেন্দুর, এবং এতদিন পর কেন? অর্থাৎ যেখানে দীর্ঘদিন আক্রান্ত, বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল, এতদিন পর কেন জ্ঞানের রাজ্যপাল? এই নিয়ে আজকে আলোচনা করব। যারা থাকবেন বিশিষ্ট অতিথিরা, তারা নিজেদের মতামত দেবেন। অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠেই আসছে। সবচেয়ে বড় প্রশ্ন, হিন্দুদের অস্ত্র রাখার নিদান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হঠাৎ করে অস্ত্র রাখার প্রয়োজনটা পড়লো কেন? কী এমন হয়েছে? সব কিছু কিন্তু জানার প্রয়োজন। বা তিনি বা কেন এই মন্তব্যটা করতে গেলেন, বা আর কোন রাজ্যের সঙ্গে তুলনাটা নেই? ইতিমধ্যে কিন্তু জম্মু কাশ্মীরের সঙ্গেও তুলনা করেছেন, যে বিশেষ করে পাকিস্তান অধ্যুষিত এলাকায়, যেখানে কিন্তু এই কথাটা যে সেখানকার মানুষের আত্মরক্ষার জন্য কিন্তু অস্ত্র রাখার নিদান রয়েছে এবং লাইসেন্সধারী অস্ত্র রাখার নিদান, অর্থাৎ নিজেদের আত্মরক্ষার জন্য যে ভারতের সংবিধানে যে সেলফ ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছে, সেই আত্মরক্ষার কথাটা কিন্তু তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে। কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী, এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে, কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে, ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট। আর ইলেকশন কি সম্ভব? শেষ প্রশ্ন, ইলেকশন কি ওখানে সম্ভব? কোথায়? যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না। যেখানে 50%-এর নিচে হিন্দু আছে, বহু জায়গায় ভোট দিতে দেয়নি 21 এবং 24-এ, এবারে আরও মাস স্কেলে দেবে না। তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না, তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাও পড়বে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন? হিন্দুদের অস্ত্র রাখার নিদান, কিন্তু প্রশ্ন অনেকগুলো কিন্তু উঠে যায়। যেখানে মুর্শিদাবাদে ওয়াকাফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে ওঠে, হিংসা ছড়িয়ে পড়ে, যেখানে আক্রান্ত হন ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর বিভিন্ন এলাকার মানুষ, এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, এবং বলা যেতে পারে যে তাণ্ডব চালানো হয়, যার ফলে বহু মানুষ আজ ঘর ছাড়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে এই বাংলা, বিশেষ করে বাংলাদেশে যেখানে ঘর ছাড়ার ছবি সামনে ছিল, সেবারে এই বাংলাতেও কি তাহলে শুরু হলো ঘর ছাড়ার পালা? যেখানে বহু মানুষ মালদা ছেড়ে, ধুলিয়ান ছেড়ে মালদা গিয়ে আশ্রয় নিয়েছেন। প্রশ্ন হচ্ছে এরপরে আরেকটা যেটা বলে রাখা প্রয়োজনীয়তা হচ্ছে, এতদিন যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সিবি আনন্দ বোস রাজ্যপাল, তিনি এতদিন পরে গেলেন। এই সব কিছু নিয়ে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি, তার সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল, রয়েছেন কংগ্রেস সমর্থক রতনবালা এবং তৃণমূল সমর্থক বিশ্বনাথ রায়। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। রুবিদি, আপনার কাছ থেকে শুরু করি। যেখানে জঙ্গিপুরে আক্রান্ত হলো, ধুলিয়ান আক্রান্ত, মুখ্যমন্ত্রী ঠিক তারপরে যেখানে বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ানের হিন্দুরা কাটছে মুসলিম, ঠিক সেখানে মুসলিম ইমামদের সঙ্গে নেতাজি ইন্ডোরে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অঙ্ক পরিষ্কার, সামনে যে 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে কি ভোট ব্যাংক কি তাদের কি লক্ষ্যকে স্থির করে ফেললেন এই নেতাজি ইন্ডোর সভা থেকেই? আপনার কাছে একটু জানার চেষ্টা করব। উনি চাইছে যে পুরো মুসলিমদের সমস্ত ভোটটা উনি যাতে পায় সেই ব্যবস্থা উনি করছেন, এবং উনি জানেন যে হিন্দুদের ওপর অত্যাচার করাটা খুব ইজি হয়ে গেছে, কারণ হিন্দুরা তো এরকম সন্ত্রাস করে বেড়ায় না। হিন্দুরা নিজেদের আত্মরক্ষার জন্য বা কোনো বিলের যদি কোনো সময় যদি প্রতিরোধ করার হয়, কোনো আন্দোলনও যদি দেখি, আমরা কোনো সময় আমরা দেখিনি যে হিন্দুরা কোথাও আক্রমণ করেছে, হিন্দুদের দ্বারাই কেউ মারা গেছে, এ ধরনের কোনো প্রতিহত হয়েছে, এ ধরনের আমরা কিছু দেখিনি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চাইছে সেটা হচ্ছে মুসলিমদের ভোটটা একত্রিত করার জন্য উনি পুরো খুলেআম ছেড়ে দিয়েছেন, এবং মাননীয় অনেকদিন আগে থেকে স্ট্র্যাটেজি রেডি করে রেখেছেন যে এই আমাদের বাংলাকে, এই পশ্চিমবঙ্গকে কিভাবে পশ্চিম বাংলাদেশ করা যায় সেই স্ট্র্যাটেজি উনি রেখে দিয়েছিলেন। কারণ আমরা কিছুদিন আগেই ওনাকে দেখেছিলাম যে উনি কিন্তু রাজ্যের আলাদা একটা পতাকার কথা বলেছিলেন, যাতে সেটা সম্ভব হয়, সেটা যদি করা যায়। তার আগে আমরা, তার ঠিক কিছুদিন আগেই আমরা দেখেছিলাম রাজ্যের আলাদা করে রাজ্য স্তরের সঙ্গীত শুরু করে দিয়েছিলেন উনি। আমরা খুব অবাক হয়েছিলাম, এবং উনি কথা বলতে বলতে বলে ফেলেছিলেন যে এটি আমাদের দেশের, এভাবে বলেছিল, আমাদের জাতীয় সঙ্গীত, এই রাজ্যের জাতীয় সঙ্গীত বলে উনি বলে ফেলেছিলেন। সুতরাং ওনার প্রথম থেকে এটা স্ট্র্যাটেজি যে এরকম ভাবে আমি মুসলিমদেরকে এক করবো এবং বাংলাদেশকে এই পশ্চিমবঙ্গের সাথে এক করে ফেলবো, এবং এখানে যারা হিন্দু আছে হিন্দু নিধন যজ্ঞ চালাবো। এটা আমরা হতে দেব না। আমাদের যতদিন রক্ত আছে ততদিন আমরা এটা হতে দেব না।
আর এটা উনি করতে পারবেন না। ওনার যদি মনে হয়, উনি যদি এভাবে যদি মনে হয় হিন্দুদের ওপর অত্যাচার চালাবে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে হিন্দুরা রয়েছে সেই স্কুলে রীতিমতো জেল বন্দি করে রেখেছে, তাদেরকে বাইরে বেরোতে দিচ্ছে না, তাদেরকে কথা বলতে দিচ্ছে না, অথচ অত্যাচার তো তাদের ওপরই হয়েছিল, যাদের অভিযোগটা জেলে কিন্তু থাকার অভিযোগ কথা একটু ছিল। উঠে আসছে, বহু মানুষ বলছেন তারা ওষুধ আনতে যেতে চাইছেন কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, অনেকে কিন্তু অভিযোগ করছেন। এক্স্যাক্টলি তাই, মেডিসিন অব্দি আনতে যেতে পারছে না। এবং তাদের ওপর যে অত্যাচার হয়েছিল, তারা যার জন্য তারা সেই জায়গা ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদা এসেছে, তাদের জলে বিষ দিয়ে দেওয়া হয়েছিল, তাদের ওপর অত্যাচার হচ্ছিল, তাদের ঘরবাড়ি মানে ভাঙচুর করে দিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং তাদের বাড়ির মহিলাদেরকে নির্যাতনের কথা অব্দি বলেছিল। তারা সমস্ত কিছু এক কাপড়ে, তারা রাতারাতি যেভাবে হোক নদীর এপার থেকে, ওই ভাগীরথী নদী ওপার থেকে এপারে চলে আসতে বাধ্য হয়েছিল। এবং সেখানে আমরা কি দেখছি, এখানে এসে যারা অত্যাচার করেছে, যারা একটি আন্দোলনের নামে একের পর এক সন্ত্রাস করেছে, তারা জেলে নেই। জেলে কারা আছে? একটা স্কুলের মধ্যে জেল বন্দি করে রেখে দিয়েছে। কাদের? নাকি যারা অত্যাচারিত হয়েছে। পুলিশ প্রশাসন প্রোটেকশন দিতে পারেনি সেদিন, তাই তো তারা এভাবে চলে এসেছিল। সেই প্রোটেকশন অব্দি দূরের কথা, মেডিকেল এটি যে দক্ষিণবঙ্গ তো বলছেন 280 জন গ্রেপ্তার হয়েছেন সুপ্রতিম দেখুন, সরকার। কাদের গ্রেফতার করেছে না করেছে আমরা জানি না। হাওড়াতে যে সিচুয়েশনটা আমরা দেখেছি, একজন পরিষ্কার ভাবে বলছে, যারা আর কি আন্দোলনকারী, তাদের মধ্যে এই বন্দুকটা বার কর, এভাবে বলেছে, বন্দুকটা বার কর, তো বন্দুকটা বার কর। তাকে এখন অব্দি গ্রেফতার করেনি, সে এখনো অব্দি খুলেআম ঘুরছে। এটা আমি নিজে পোস্ট করেছিলাম, আমার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আমি নিজে পোস্ট করেছি। তারপরও তাদের গ্রেফতার হয়নি। যারা অত্যাচার করছে তাদেরকে গ্রেফতার করছে না, আপনি ভাবুন। অথচ যারা অত্যাচারিত তাহলে তাদের অঙ্ক কি পরিষ্কার যে যখন ঝুলিয়ানে আক্রান্ত হিন্দুরা, তখন ইমামদের সঙ্গে বৈঠক করে সেই বার্তাটাই কি দিলেন যে তিনি কাদের সঙ্গে, এটাই বলতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে সেদিনই কার্যত পরিষ্কার করে দিয়েছে, যেদিন একটি ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে উনি বলেছে হিন্দু গন্দা ধর্ম। সেদিনই পরিষ্কার করে কার্যত একদম ক্লিয়ার করে দিয়েছে যে উনি হিন্দুদের সাথে নয়, উনি মুসলিমদের সাথে। এবং উনি একথাও বলেছেন যে সরকার আপনাদের সাথে আছে। এবং তারপরে আপনি দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর ওরা এই আন্দোলনের নামে সন্ত্রাস করেছে, এবং ওনারা আন্দোলনের পর সন্ত্রাস করার পর সিদ্দিকুল্লাহ চৌধুরী একটি স্টেটমেন্টে বলেছেন যে আমাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফোন করে জানিয়েছেন উনি এই আন্দোলনে খুশি। এই আন্দোলনটা স্বাভাবিক আন্দোলন ছিল না, সন্ত্রাস ছিল। এখানে তো পরিষ্কার যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের উস্কানিতে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উস্কানিতে আজকে কার্যত হিন্দুরা এভাবে ভুক্তভোগী। হিন্দুরা ঘর ছাড়া, হিন্দুরা আজকে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এর জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। উনি ভোট ব্যাংকের জন্য যেটা করছে সেটা অত্যন্ত খারাপ করছে। এর জন্য ওনাকে ভুগতে হবে, এর জন্য ওনাকে ভুগতে হবে। কিন্তু এতদিন হয়ে গেল, রাজ্যপাল অনেকদিন পর গেলেন, মালদায় গেলেন, অবশেষে দেখা গেল শেষ মুহূর্তে। সমালোচনা অনেক হচ্ছে, কিন্তু রাজ্যপাল তো সংবিধানের ঊর্ধ্বে, বা তিনি তো বিধানসভার সরকার কি সিদ্ধান্ত নেবে তারপর তো তিনি দাঁড়িয়ে থাকবেন না বা থেমে থাকবেন না, তিনি সংবিধানের ঊর্ধ্বে। রতনবাবুর কাছে একটু জানতে যাব যে রাজ্যপালের এই ভূমিকাটা নিয়ে কি বলবেন? এতদিন পরে হঠাৎ করে কেন ওনার মনে হলো যে একটু ঘুরে আসি বা দেখে আসি, যেখানে মানুষ আর্তনাদ করছেন, বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন, এতদিন পরে কোথাও কি অ্যাডজাস্ট করতে পারছে না? হ্যাঁ, না না, শুভ সন্ধ্যা। টাইপ টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, রাজ্যপাল উনি একটা সাংবিধানিক পোস্টে থাকেন, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, এটাতে কোনো অস্বাভাবিক কিছু নয়। একদম। কিন্তু আপনি যেটা বললেন সতীশ বাবু, যে এতদিন পর কেন, আজকে যাই হোক এতদিন পর হলেও তিনি গেছেন ওখানে বা যাচ্ছেন, আক্রান্ত যারা আছেন তাদের সাথে দেখা করবেন, সব ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্ন সতীশ বাবু যে সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি পাঠান, হাতরাসে প্রতিনিধি পাঠান, মণিপুরে পীড়িতদের জন্য প্রতিনিধি পাঠান। তিনি নিজে কখনো লন্ডন চলে যাচ্ছেন অক্সফোর্ডে বক্তব্য রাখতে, তিনি কখনো সেখানে গিয়ে কবিতা লিখছেন।
কখনো তিনি সামনের দিকে হেঁটে যাচ্ছেন, আবার কখনো তিনি উল্টো দিকে হাঁটছেন, কখনো তিনি জগিং করছেন, বিভিন্ন কিছু করছেন, সবই ঠিক আছে। কিন্তু তিনি কি হেলিকপ্টারে করে একবার এই পীড়িত বা দাঙ্গা যে জায়গাটায় হয়েছে শামশেরগঞ্জে, সেখানে কি তিনি আসতে পারতেন না একবার? তিনি না হয় হেলিকপ্টারে ভাড়া, আমরা মুর্শিদাবাদের মানুষ যারা আছি, আমরা না হয় সবাই মিলে চাঁদা তুলে ওনার হেলিকপ্টারের পয়সা না হয় দিয়ে দিতাম। কিন্তু কিন্তু রতনবাবু, ওনার যে একবার আসা- যে অভিযোগটা উঠে আসছে পীড়িত, যারা পীড়িতের কথা বলছেন, যাদের দ্বারা, তাদের সঙ্গেই তো তিনি নেতাজি ইন্ডোরে সভা করে গেলেন, বৈঠক করলেন রীতিমতো। দেখুন দেখুন তিনি নেতাজি ইন্ডোরে সভা করেছেন, তিনি এর আগেও যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন শিক্ষকদের নিয়েও সভা করেছেন। হুম, উনি মাঝে মাঝে যখনই পরিস্থিতি খারাপ দেখেন তখনই তিনি তার এজেন্সি দিয়ে সবাইকে ডেকে নিয়ে তিনি তাদেরকে একটা, কিন্তু ওই যন্ত্রমন্ত্র ঘর দেখেছেন, যন্ত্রমন্ত্র ঘর হীরক রাজার দেশে, ওরকম যন্ত্রমন্ত্র ঘরের মতো তিনি ডেকে নিয়ে সেখানে তিনি তার মন্ত্রগুলো তাদেরকে পড়িয়ে দেয়। এবার পরের প্রশ্ন আসি সত্যেন বাবু, আজকে ইনি জঙ্গিপুরে শামশেরগঞ্জে আসবেন কেন? আপনার মনে আছে এনআরই দলের এমএলএ ওখানকার, তিনি বলেছিলেন ভাঙনের সমাতে যে ম্যাডাম দিদি এখানে ভাঙনের সব ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তার উত্তরে উনি বলেছিলেন গঙ্গার পাশে বসবাস করার কি দরকার, ঘর বাড়ি করার কি দরকার? তাহলে শামশেরগঞ্জের মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে তিনি কি চোখে দেখেন, এটা সেদিনই পরিষ্কার হয়ে গেছিল। আজকে উনি বলছেন যে আমি ঠিক সময় মতো যাব, এখনো সময় হয়নি। আচ্ছা সত্যজিৎ বাবু, সময় ওনার এখনো হয়নি, উনি সঠিক সময় উনি এখানে আসবেন, তার মানে কি? তার মানে উনি যুদ্ধকালীন তৎপরতায় এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজ ধামাচাপা দেওয়ার চেষ্টা, পাশাপাশি আর একটা কথা বলতে চাই সত্যজিৎ বাবু, যারা এই ঘটনাটাকে কেন্দ্র করে, এই ঘটনাটাকে জিয়ে রেখে 26-এর নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে, কারণ তাদেরকে যারা পীড়িত তাদেরকে স্কুলে রেখে দিনের পর দিন তাদেরকে তাদের বক্তব্য নিয়ে তারা অত্যাচারিত বলে এই যে প্রচারটা করে এক শ্রেণীর মানুষের কে সাম্প্রদায়িক মেরুকরণ করে কিন্তু এখানে বিজেপি ভোট করার চেষ্টা করছে গোটা পশ্চিম বাংলা জুড়ে। না হলে আজকে বলুন তো, এখানে হচ্ছে ওই আটা মাখা হয়ে গেছে, দিদি এখন উনুন ধরিয়ে ফেলেছে রুটি সেকার জন্য, এইদিকে বিজেপি যারা আছে তারা গ্যাস ধরিয়ে ফেলেছে, এখন এই সাম্প্রদায়িক রুটি সেকাসেকি চলছে। আমরা আপনার চ্যানেল থেকে পরিষ্কার বলতে চাই সত্যেন বাবু, আজকে শামশেরগঞ্জ যে এলাকা মুর্শিদাবাদের, আপনারা জানবেন প্রায় 85% সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম সমাজের মানুষ, ওরা সংখ্যাগুরু, ওখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিম সমাজের মানুষ, আর ওখানে হিন্দু সমাজের মানুষ কিন্তু সেখানে সংখ্যালঘু। তাহলে আজকে বলুন যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে সংখ্যাগুরুদের দ্বারা, তাহলে রতনবাবু সংখ্যালঘু উনি তো সবার মুখ্যমন্ত্রী, উনি তো শুধুমাত্র সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের মুখ্যমন্ত্রী নন, বা উনি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, উনি তো আপনার আমার সবার মুখ্যমন্ত্রী। একদম আপনি ঠিক বলেছেন। আমাদের কথা হচ্ছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী ওখানে পরিষ্কার পৌঁছে গিয়ে একটা সম্প্রীতির বার্তা দিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশের বার্তা দিয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের প্রতি আস্থা জাগিয়ে এসছেন তিনি বলেছেন এখানে মুসলিম সমাজের মানুষ তারা এই হিন্দু পরিবারকে তারা কিন্তু রক্ষা করার জন্য তারা কিন্তু এগিয়ে সব সময় তাদের পাশে থাকবে, এবং মুসলিম পরিবার কি সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে না দিয়েছে আমরা জানি না। এবারে বলি সত্যজিৎ বাবু, এইখানে যে মেরুকরণের রাজনীতিটাকে 2026 সাল পর্যন্ত কিন্তু এই মাননীয়া বলুন আর আমাদের যে সাম্প্রদায়িক দল বিজেপি বলুন, তারা কিন্তু এটাকে 26-এর নির্বাচনের একটা ইস্যু করে কিন্তু গোটা পশ্চিম বাংলায় রাজনীতি করার চেষ্টা করছে। না হলে বলুন তো আজকে সত্যজিৎ বাবু, আজকে বাংলার ভাবমূর্তি কি খুব ভালো হলো? আজকে বাংলার ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়ালো? গোটা ভারতবর্ষের ন্যাশনাল চ্যানেলগুলোতে যেভাবে দেখাচ্ছে
যে মুর্শিদাবাদ 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 দাঙ্গা লেগে গেছে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজকে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার লাখ লাখ যারা পরিযায়ী শ্রমিক, তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা শ্রমের কাজ করে, তারা রাজমিস্ত্রির কাজ করে, তারা মুসলিম সমাজের মানুষ, তাদের উপরেও কি আক্রমণ কোনো সময় যদি নেমে আসে, তার দায় কে নিবে? বেশ 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 তার রতনবাবু, দায়টা কে নিবে? আমরা বেশ। তাই বলতে চাই যে সম্প্রীতির কথা বলুন, যা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে রাজনীতি নয়, সেই ঘটনার রতনবাবু, পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, এই ওয়াকআপ নিয়ে, ওয়াকআপ বিরোধী যে বা ওয়াকআপ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এবং শুনানিও হয়েছে, কিন্তু কি হলো, আক্রান্ত হলো ধুলিয়ানের মানুষ, আক্রান্ত হলো জঙ্গিপুরের মানুষ। অর্থাৎ হয়তো এই সুপ্রিম কোর্টের রায়ের পরে এটা কিন্তু আইনে পরিণত হয়ে গেছে, কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। একটা লাইন দিয়ে সত্যজিৎ বাবু, হ্যাঁ এক লাইনে শেষ করে দিই আপনার এই প্রশ্নের উত্তর। একদম ঠিক বলেছেন। দেখুন সত্যজিৎ বাবু, ওয়াকআপ আইনটা কি? ওয়াকআপ গায়ে মাখে না মাথায় মাখে না খায়? আমরা যে যে পিছিয়ে পড়া যে জেলা মুর্শিদাবাদ জেলা, আপনি জানবেন এখানে শিক্ষার হার একেবারে কম। এরকম একটা জেলাতে আজকে আমরা যারা যারা নেতৃত্ব দিই বা আমরা যারা রাজনীতি করি, আমাদের এই আইনটা সম্পর্কে যে সকল মানুষ যারা আছে তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এখনো সম্পূর্ণ জানে না যে ওয়াকআপ জিনিসটা কি। একটা ঘটনার উদাহরণ দিই, আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে আমাদের দেশে না, বাইরের দেশে, কিন্তু দেখা গেল যে এখানে সেই খেলা নিয়ে ঝামেলা বেঁধে গেল, যা আমাদের কিছুই না। তো যাই হোক, আইনটা সম্পর্কে জানা নাই। সুপ্রিম কোর্টে দিয়েছে, আমাদের নেতা অধীর চৌধুরী একটা জনসভা করবে মুর্শিদাবাদ জেলা জুড়ে, সমস্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি সেখানে এই আইনের বিস্তারিত ব্যাখ্যা দিবেন। মুসলিম সমাজের মানুষদের উদ্দেশ্যে ব্যাখ্যা এর আগেও দিয়েছেন, আবার তিনি দিবেন। আমরা চাই শান্তি ফিরে আসুক মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক হিংসা না, শান্তি ফিরে আসুক। শান্তি, ঠিক। বিশ্বনাথবাবু, ওয়াকআপ নিয়ে যেটা হলো, তারপরেই দেখলাম যে হিংসাটা ছড়িয়ে পড়লো, বিশেষ শুধুমাত্র বাংলায়, কারণ ওয়াকআপ বিরোধী আন্দোলন কিন্তু ওড়িশাতেও হচ্ছে, অসমে হচ্ছে, কিন্তু এইরকম মালদায় যারা ঘর ছাড়া হয়েছেন, ধুলিয়ান থেকে মুর্শিদাবাদে যারা এসছেন, তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, একমাত্র প্রথম ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছে গেছেন ঘর ছাড়া পীড়িতদের পাশে, তিনি কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মালদায় ইতিমধ্যে পীড়িতদের সাথে কথা বলতে পৌঁছে গেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ সুতি বিভিন্ন এলাকা, এর ফলে হিংসা ছবি ছড়িয়ে পড়ে, বহু মানুষ ঘরছাড়া হন এবং সেই ঘরছাড়া মানুষদের কাছে পৌঁছে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। যদিও তার এই নীরবতা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছিল, কিন্তু অবশেষে কিন্তু রাজ্যপাল পৌঁছে গেলেন পীড়িতদের পাশে। এবার সবচেয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে যে রাজ্যপাল এতদিন পরে তিনি গেলেন সাধারণ মানুষের মতামত শুনবেন, হয়তো তাদের সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করবেন। রাজ্যপাল পৌঁছে গেছেন, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার চেষ্টা করছেন। আমরা জানি ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান সহ একাধিক এলাকা, এবং যার ফলে বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হন এবং ক্ষতিগ্রস্ত হিংসা এতটাই ছড়িয়ে পড়ে যে বাড়ি ঘর ছেড়ে মালদায় বৈষ্ণবনগরে আসতে বাধ্য হন সাধারণ মানুষ। সেই পীড়িতদের সঙ্গেই কথা বলছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবং তিনি সকালেই ছুটে গেছেন মালদায় এবং তিনি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন। প্রথমে আমরা দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি কথা বলছেন ধুলিয়ান, শামশেরগঞ্জ ও বিভিন্ন এলাকায় আক্রান্ত পীড়িত মানুষদের সঙ্গে। বিশ্বনাথবাবু, আপনার কাছে একটু আসি। অনেকগুলো প্রশ্ন কিন্তু এই যে বিশেষ করে
ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে? বেশ, বিশ্বনাথবাবু আসবো আপনার কাছে। এই মুহূর্তে আরো একটি বড় খবর চলে এসেছে আপনাদের সামনে, যেটা দেখাচ্ছি। দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু কিছু বলছেন, একটু শোনার চেষ্টা করুন। সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে জানাতে পারেননি। আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার, কিন্তু আমি দুঃখিত, সবাইকে আমরা ডাকতে পারিনি। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে, কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে আছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই। সব হবে, দেখুন বহু লোক শুভেচ্ছা জানিয়ে এসেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। কালকেই খড়গপুর যাও। একদিকে যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি গেছেন মুর্শিদাবাদ ধুলিয়ানে আক্রান্ত পীড়িতদের সঙ্গে কথা বলতে, ঠিক উল্টো দিকেই রাজ্যের বিরোধী দলের অন্যতম প্রভাবশালী নেতা, দাপুটে নেতা দিলীপ ঘোষ, তিনি কিন্তু বিয়ের পিড়িতে। একটু বিশ্বনাথবাবুর কাছে আসতে চাই। বিশ্বনাথবাবু, প্রশ্ন অনেকগুলো, কিন্তু যদি একটু আগে যেটা দেখালাম, রাজ্যপাল পৌঁছে গেছেন ঘটনাস্থলে, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, ঠিক দিলীপ ঘোষের বিয়ে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনাকে জানতে চাইব, শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল অস্ত্র রাখার নিদান দিয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে লাইসেন্সধারী অস্ত্র রাখার প্রয়োজন হচ্ছে হিন্দুদের, বিশেষ করে যেখানে হিন্দু সংখ্যালঘু, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায়। কি বলবেন এই বিষয়ে শুভেন্দুর মন্তব্য নিয়ে? প্রথমেই শুভ সন্ধ্যা সত্যজিৎ বাবু এবং যারা প্যানেল আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই, এবং ট্রাইব টিভির পর্দা এই মুহূর্তে যে সমস্ত দর্শক আপনাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। প্রথমেই আমাকে বলার আগে যে ছবি আপনারা দেখালেন, অবশ্যই আমাদের রাজ্যের অন্যতম এক রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ কুমার ঘোষ মহাশয়, তিনি আজকে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। সেই নব দম্পতিকে রাজ্যবাসী হিসেবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, তাদের আগামী জীবন সুখকর এবং আনন্দদায়ক হোক এই প্রার্থনা করে ঈশ্বরের কাছে। তারপরে আসি আপনার কথা। আপনি যেটা বললেন যে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা তিনি অস্ত্র রাখার কথা বলেছেন, এবং শুরুতেই আমাদের অস্ত্র রাখার কথা, লাইসেন্সধারী অস্ত্র রাখার কথা বলেছেন। এক্ষেত্রে আমাদের অভিবর্ণ শুরুটা যে কথা বলেছে সেই সূত্র ধরেই বলি যে বোধহয় ব্যর্থতার আঙুলটা বোধহয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকেই বোধহয় শুভেন্দুবাবু ইঙ্গিতটা করছেন। কারণ আজকে দেখতে পাচ্ছি আপনাদের পর্দায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যপাল মাননীয় সিবি আনন্দ বোস তিনি মুর্শিদাবাদের যে সকল মানুষ পীড়িত হয়েছেন, আতঙ্কগ্রস্ত মানুষের কাছে গিয়ে কথা বলছেন। আসলে আমরা জানতাম যে রাজ্যপাল অবশ্যই যাবেন, ওখানে মানবাধিকার কমিশনের লোকেরা যাবেন, জাতীয় মহিলা কমিশনের লোকেরাও তারাও যাবেন, এটা স্বাভাবিক। আমরা জানি পশ্চিমবাংলার ক্ষেত্রে ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেখানে মানুষ মানে এর থেকে বেশি আক্রান্ত হন, পীড়িত হন,
সেখানে তারা যান না, কিন্তু পশ্চিমবাংলা তারা অনায়াসে আসতে পারেন, কারণ পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাটা অন্তত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঠিক রাখার ব্যবস্থা আমাদের বাংলার রতনবাবু কিন্তু একটু আগেই বললো যে হাতরাসে রাজ্যের করে মুখ্যমন্ত্রী থাকেন। পাঠান, আর রতনবাবু মণিপুরে অবশ্যই পাঠান। বলবেন। তো সেই রতনবাবু জায়গায় একটু আগেই দাঁড়িয়ে বলেছে কিন্তু। রাজ্যপাল এসেছেন, মানবাধিকার কমিশন এসেছেন, এবারে গল্পটা অন্য জায়গায়। শুভেন্দু বাবুর কথাতে ফিরে আসি। আসলে রাজ্যপাল দেখতে গেছেন, উনি তো আসলে রাজভবনে বসে অন্য একটা রাজনৈতিক দলের কথা ভাবেন, সেই দলটাকে কিভাবে আগামী দিনে বাংলার ক্ষমতা আনা যায় সেই চেষ্টা উনিও রাজভবনে বসে করে থাকেন। তাহলে দেখেছেন কিছুদিন আগে শুভেন্দু বাবুর আগে বিজেপির কার কথা বলছেন? রাজ্যপালের কথা বলছেন? অন্য জায়গা থেকে, অর্থাৎ অন্য রাজ্য থেকে বিশ্বনাথ বাবু, আপনি কি রাজ্যপালের কথা বললেন? লোক ঢুকিয়ে বেছে বেছে একদম আক্রমণ সারাবো, ঘরে ঢুকে মার দেব। আমরা সেটাই দেখতে পেলাম যে ওয়াকফ এই বিল, সংশোধনী বিলকে কেন্দ্র করে যখন একটা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে, পশ্চিমবাংলায় আন্দোলন চলছে, যেহেতু মুর্শিদাবাদ একটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানেও সেই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সুযোগটা যারা বলেছিলেন যে এই আন্দোলন শুধুমাত্র মুর্শিদাবাদে সিবি আনন্দ বোস দেখতে গেছেন যে ওনার লোকেরা ঠিক কাজটা করতে পেরেছে কিনা, এবং মুর্শিদাবাদের লোককে আতঙ্কগ্রস্ত করতে পেরেছে কিনা, সেটা কতটা সুযোগ করতে গেছেন সেটা দেখার জন্য বিশ্বনাথবাবু, আপনি কি তাহলে রাজ্যপালকে কি বিজেপির নেতা হিসেবে ধরছেন? তারা সব যাবেন, কিন্তু আমরা বলছি যে আমরা একদম ঘটনা ঘটার পর থেকে আমাদের রাজ্য প্রশাসন তারা তৎপর যে আগে এলাকার শান্তি ফিরিয়ে আনতে হবে, কারণ মানুষ বিপন্ন, সেখানে রাজনীতি বা এই ধরনের কোনো বিষয় নয়। রাজ্য প্রশাসনের কাছে প্রথম কথা হচ্ছে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে। আর এখানে যাদের কথা বলা হচ্ছে যে কারা মারধর করছে, বিশ্বনাথবাবু, আপনি প্রশাসনের কথা বলছেন, দেখা যাচ্ছে সাধারণ মানুষ অভিযোগ করছে যে পুলিশ 4 ঘন্টা পরে গেছে, যেখানে 100 মিটারের মধ্যে থানা, অথচ 4 ঘন্টা পরে পুলিশ গেছে। সন্দেশকারীর মতো সেই একই গল্প এখানে তুলে ধরা হচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে রাজ্যপাল এসেছেন, তিনি এই ছবিটা কি ভুল? আমরা যেটা দেখাচ্ছি রাজ্যপাল যেখানে গেছে, এটা কি সন্দেশখালী মতন ভুল? বাংলার শান্তি শৃঙ্খলাকে স্বাভাবিক করতে এলাকার মানুষ তারা যাতে আবার নিজের বাড়িতে ফিরতে পারেন, এলাকার শান্তি শীতাবস্থা ফিরে আসুক, তার জন্যই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলেছেন যে অবশ্যই আপনি যাবেন, কিছুদিন একটু ওয়েট করুন। আগামী দিনে অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে যাবেন। রতনবাবু অবশ্য প্রকাশ করেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কেন এখনো গেলেন না, অনেক ঘটনার কথা বলেন, বাস্তবিক ওনারা বলতে পারেন, বলবেন, বলাটাই স্বাভাবিক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের আইনের পুলিশ মন্ত্রী হিসেবে তিনি চাইছেন আগে বিপন্ন মানুষ তারা বাড়িতে ফিরুক, এলাকা শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসুক, সেখানে কোনো রকম আমরা রাজনীতি করতে যাব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আবার বোধহয় যখন শীতাবস্থা আসছে, যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল, শামতানগঞ্জ থেকে শুরু করে যেখানে মানুষ যেখানে আপাতত আছে, সেখানে যখন মানুষকে ঠিকঠাক পরিষেবা দেওয়ার জন্য আসবো আপনার কাছে, আপনি বলছেন স্বাভাবিক অবস্থা, কি করে স্বাভাবিক অবস্থা ফেরে? 3টে জীবন চলে গেছে, বোধহয় এই প্রক্রিয়া শুরু হয়েছে। 3টে জীবন ফিরলে তবে তো স্বাভাবিক অবস্থা ফিরতে পারবে। আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু শুভেন্দু বাবুরা যে কথাটা বলেছেন সেই কথাই বলছি যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বোধহয় ব্যর্থ হয়ে গেছে। কাশ্মীরের কথা তুলেছেন যে লাইসেন্সধারী, তাহলে নিশ্চয়ই বাংলার বর্ডার দিয়ে যে বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে ফোর্স আছে, তারা বোধহয় আমাদের আমরা যারা ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গে বসবাস করি তাদেরকে সুরক্ষা দিতে পারছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজকে সেই জন্যই বোধহয় শুভেন্দু সেই ব্যর্থতা রাখতে গিয়ে রাজ্য প্রশাসনকে দোষারোপ করে আজকে এই লাইসেন্স সহ অস্ত্র রাখার কথা বলছেন। শুধু শুভেন্দুবাবু একা কেন, তাদের বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রের মন্ত্রী, রুবিদির কাছে, রুবিদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, বিশ্বনাথবাবু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আঙুল তুলছেন। যে আপনি কথাটা বললেন ভোটের অঙ্কের কথা বললেন সত্যজিৎ বাবু, আসলে যত 2026 এগিয়ে আসবে সেই সন্দেশকালীর গল্পর মতো রুবিদিরা যত আসবেন সেই একই ন্যারেটিভ তৈরি করবেন। আসবো একটু রুবিদির কাছে আসি। রুবিদি, বিশ্বনাথবাবু সরাসরি আবার আসবো, বিশ্বনাথবাবু আপনাকে সময় দেবো আবার রুবিদির কাছে। মানুষ দেখছে রুবিদি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুলছেন বিশ্বনাথবাবু। হ্যাঁ, আমি সব কথাতেই আসছি। আমি প্রথমে রতনদার কথাতে যাই। রতনদা একটু আগেই বললো বিজেপি সাম্প্রদায়িক দল। রতনদার হয়তো মনে নেই যে কংগ্রেস আমলে কিভাবে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল একের পর এক, সেই কথাগুলো হয়তো মনে নেই। এবং পাঞ্জাবি যারা হিন্দু কমিউনিটি আছে, যারা পাঞ্জাবি ছিল, তাদেরকেও খালিস্তানিদের দিয়ে হত্যা করা হয়েছিল, সেই কথাও হয়তো উনি ভুলে গেছেন। বহু হত্যা হয়েছে, শুধুমাত্র হয়তো বা ভারতীয় জনতা পার্টি আছে বলেই হয়তো ভারতবর্ষে এখন বজায় আছে। কংগ্রেস আমলে প্রচুর হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আপনি যদি বলেন, আপনাকে আমি সালের পর সাল একের পর এক দেখিয়ে দিতে পারি
আপনি যদি আমার সাথে স্টুডিওতে বসে থাকতেন না, আপনার আপনার এই ছুঁড়ে আমি দেখাতাম যে কি কি করেছিল কংগ্রেস আমলে। হিন্দু বলছেন সাম্প্রদায়িক, বিজেপিকে বলছেন সাম্প্রদায়িক দল। লজ্জা করে না আপনাদের বলতে বিজেপি সাম্প্রদায়িক? আপনি বলুন তো কোন হিন্দু এতটা ঝামেলা হওয়া সত্ত্বেও একটা ভিডিও দেখান তো যে হিন্দুরা গিয়ে মুসলিমদেরকে মারধর করেছে, দেখান তো। বেশ, এই রতনবাবুর কাছে উত্তর নিন। রতনবাবু, বিজেপির কোন নেতা উস্কানি দিয়েছে? এই ধরনের কথাবার্তা নেক্সট টাইম বলার আগে আপনি বলি। বিচার করবেন, তারপর বলবেন, না হলে অন ক্যামেরা এই ধরনের কথাবার্তা বলবেন না। বলি। দ্বিতীয় কথা, এই উনি যে এই বলছেন, একটু আমি রতনবাবুর কাছে নিয়ে রতনবাবুর কথা পরে আপনার শুনবো, আমার কথা শেষ হয়ে যাক, আপনার তারপর জবাবটা আপনি একটু নিশ্চয়ই রতনবাবুর বলবেন। কাছে নিয়ে নিন। হ্যাঁ, রতনবাবু, বলি। হ্যাঁ, বেশ বেশ বলুন। বিজেপি সাম্প্রদায়িক দল, এটা বলার অপেক্ষা রাখেন। বিজেপি কখনো ধর্মনিরপেক্ষ দল না। এটা যারা মনে করে, রুবিদি জানেন কিনা জানি না, আপনাদের ম্যানিফেস্টে বিভিন্ন জায়গাতে নির্বাচনের প্রচারেও আপনারা হিন্দু ধর্মের জিগির তুলে, হিন্দু যারা আছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা সব এক হও, কোনো একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে আপনারা গালাগালি করেন, যেভাবে রতনবাবু, বলেন, লুঙ্গি আপনার হয়তো লুঙ্গি জানেন পরাকে, না লুঙ্গি যে পরলে পরে, শোনেন শোনেন, লুঙ্গি ভারতীয় পরলে জনতা পরে পার্টি আপনারা অলওয়েজ তাদেরকে ঘৃণাত্মক বিকাশের সাথে দেখান। কাজ করেছে, আপনি এবং বলুন তো, এই আপনার মুসলিম দলে, সম্প্রদায়ে আপনার দলে কোন অনেক মুসলিম কমিউনিটি সম্প্রদায়ের তারা মানুষ স্বীকার করেছে তারা যে নরের মন্ত্রী, আপনিকে এমএলএ, এমপি, আপনিকে স্বীকার পুরো করা। প্রদেশে এই আচ্ছা, কথা দুজনকেই বলে রাখি, কোনো সাম্প্রদায়িক দল কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। সবকা বিকাশের সাথে কাজ করছে। আর না, আপনি তো সাম্প্রদায়িক কথা দল হচ্ছে বললেন, আপনারা। রতনবাবু, কারণ আপনারা রবিদি, কোনো particularly সাম্প্রদায়িক দল একটা কিন্তু ধর্মের রাজনীতিতে হয়ে কাজ করেন। অংশগ্রহণ করতে পারে না। এটা আপনারা মানুন। না, আমি বলি, রতনবাবু, সত্যেন্দ্রবাবু, আমি আপনারা বলি, হচ্ছে সাম্প্রদায়িক দল। আপনারা হ্যাঁ। হিন্দুদের অলওয়েজ হত্যা করে এসেছেন এবং হিন্দুদের পাশে দাঁড়াননি। আপনাদের লজ্জা করে না? আজকে আপনারা বলছেন মানুষ বলি। মারা যাচ্ছে, কেন বলি, স্বীকার ম্যাডাম। করছেন না বেশ, বেশ। হিন্দুরা মারা যাচ্ছে? বলি ম্যাডাম, আরে উত্তরটা শুনবেন তো। স্বীকার বড় করছেন একটা না। আগে ওনাকে বড় শেষ করতে একটা- দিন, বড় আসবো একটা- রবিদি, আপনাদের আসবো নেই। একটা নির্লজ্জ দল কংগ্রেস, আপনি নির্লজ্জ একটা বড় দল। লিস্ট বের করেছেন আপনি একটা আমি বড় যে আপনাকে লিস্ট কংগ্রেস, শুধুমাত্র হ্যাঁ, হ্যাঁ। নয়, আমি এখানে আপনাকে ডেট ওয়াইজ দিতে পারি। হ্যাঁ, বলি ম্যাডাম, ওই আমি ডেটটা আপনার আছে। কথার উত্তর দেব না। গুজরাটে আমি যে এখানে ঘটনা এসেছি ঘটেছিল সাধারণ মানুষকে নরেন্দ্র কিছু মোদীর জানানোর আমলে, জন্য আমাকে বলতে দিন। যখন আমি বাবরি ওনার মসজিদ কথা ভাঙা হয়েছিল। আপনার পরে উত্তর বলি। দেবেন। আমার সময় তো আমি বলে নি, হ্যাঁ, বলুন বলে নি, বলুন তারপর আপনি বলুন, উত্তর দেবেন। হ্যাঁ, বলুন। একটু আগে তৃণমূলের মুখপাত্র বলছিল যে সন্দেশখালির মতো এরকম মুর্শিদাবাদে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, সেটা নাকি এখান থেকে ক্রিয়েট করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই তৃণমূলের মুখপাত্রকে, সন্দেশখালিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন বাদে ওখানে গিয়েছিল? প্রায় বছর খানেক বাদে। ওনার যদি না মনে থাকে আমি ওনাকে মনে করিয়ে দিলাম। এবং সন্দেশখালির যে সিচুয়েশন হয়েছিল, মা বোনেদের ওপর হত্যা, শুধু মা বোনের ওপর হত্যা না, সরি, অত্যাচার হয়েছিল, যেভাবে দিনের পর দিন, রাতের পর রাত যেভাবে হ্যাঁ, অত্যাচার শেষ হয়েছিল, করুন, মাননীয় শেষ করুন। কোনদিন তাদের কথা শুনতে উত্তরটা চাইনি। দিন, রতনবাবু, ম্যাডাম। আমি আপনার আপনি কথা শুনবো। রতনবাবুর আমাকে উত্তরটা বলতে শেষ দিন, করুন। আমার আমি করবেন উত্তরটা না। হলো না, কংগ্রেস আপনার একটি লিস্টের অসভ্য মধ্যে, দল আমরা জানি, না, আমি কিন্তু বলি, কংগ্রেসকে ম্যাডাম, আমরা বলবো যে ম্যাডাম, শুনুন, অ্যাটলিস্ট আপনাকে এইটুকুনি সম্মান ম্যানার্স দিয়ে বজায় বলছি। রাখছে। আর অনেক শুনুন, পুরনো দল আপনারা, একটু বেশ, ম্যানার্স ম্যাডাম, রাখুন। শুনুন, বলি, আপনি তো বললেন অনেক, এবার সন্দেশখালি- শুনতেও তো এবার শোনার একটু রবিদি, একটু রতনবাবুর কাছে একটু উত্তরটা নিয়ে নিন। কেন অসভ্যতামি করছেন? একটু রতনবাবুর কাছে আমরা একটু ছোট্ট করে উত্তরটা নিয়ে নিই। হ্যাঁ, বলুন। ম্যানার্স রাখতে পারে না। রবিদি, আপনাকে সময় দেবো আবার। রতনবাবু, সতীশবাবু, শুনুন, বলি, ম্যাডাম তো একটা লিস্ট দেখালো আমাদেরকে, এখানে বড় করে একটা লিস্ট তুলে দেখালো যে এই লিস্টে, আমি জানতে চাই ম্যাডামের কাছে, ওই লিস্টে কি বাবরি মসজিদ 8ই জুন ধ্বংস বা 1980 গোধরাকাণ্ডের লিস্টে সালটা মান্দাই আছে? ম্যাসেকার ত্রিপুরাতে আছে? 2রা আগস্ট থাকলে পরে একটু বলবেন। 1984 আর আমি তো আর বলে যেটা দিচ্ছি, বলি, আপনি লিখে নিন। যেটা বলি যে তামিলনাড়ু আপনারা, পেহেলগাম 7ই আপনারা- জুলাই 1987 হরিয়ানা কিলিং, সেখানেও হিন্দু নিধন করা হয়েছিল। 21শে মে 1991, আপনার যদি ক্ষমতা থাকে আপনি বার করে আপনাদের দিন। নাগপুর থেকে যেটা তামিলনাড়ু বলে দেওয়া হয়, 15ই জুন আপনারা সেইভাবে চলেন, 1991। ঠিক আছে? শুনুন, কথা আপনাদের বাড়াতে আসবেন নাগপুরে না। যেভাবে আমি বলে দেওয়া হয়, আপনাকে আরএসএস যা বলে আপনারা তাই করেন। কংগ্রেস, তো আরএসএস আপনারা- বলার কে? হ্যাঁ। আরএসএস কে বলেছে? আরএসএস আরএসএস বলে যা দেয় বলে আপনাদেরকে? আপনারা তাই করেন। না না, ঠিক কে আছে? বলেছে আপনাকে আরএসএস এখানে- বলে? আমরা এখানে আরএসএস কে আপনারা- মান্যতা দেই। শুনুন, আমি বলি, আপনি আপনি আরএসএস একা বললে তো সম্পর্কে হবে না। জানুন, তারপর আরএসএস সম্পর্কে বলবেন। আচ্ছা, আমি হোস্টকে বলবো আমাকে একটুখানি বলার সুযোগ দিতে। উনি কিছু তৃণমূলের মুখপাত্র কিছু প্রশ্ন করেছিল, একটু যদি বলার সুযোগ দেওয়া হয়। বলুন। হ্যাঁ, আরেকটি বেশ, কথা বলুন, তৃণমূলের বলুন। মুখপাত্র বলছিল একটু আগে যে স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ নয়, স্বরাষ্ট্র মন্ত্রক অনেক
কয়েকদিন আগেই বলেছিল, 2020-তেই বারবার করে বলেছিল যে পশ্চিমবঙ্গে এনআরসির দরকার আছে, কিন্তু এই মাননীয় এনআরসি মানেননি। পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার করে নোটিশ জারি করা হয়েছিল যে জমি দেওয়ার জন্য, সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি কখন দিয়েছে, কিছুটা জমি কখন দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে এরকম সিচুয়েশন হওয়ার পর, ইউনিট সরকার আসার পর, সেখানে যখন দেখলো একটা নানা রকম একটা অশান্তি সৃষ্টি হয়ে আছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গেও এটা চলে আসতে পারে এবং সেটা ভারতবর্ষেও ঢুকতে পারে। এবং আমরা দেখেছি কিভাবে ওরা ইট ছুটছিল, বোম ছিটছিল, নানা রকম ভাবে বিএসএফ এর ওপর অত্যাচার করছিল। তখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা অংশ জমি দিয়েছে, সেই শতাংশ জমির কাজ শুরু হয়ে গেছে এবং কাজ কমপ্লিটও হয়েছে। কিন্তু যেই 400 কিলোমিটারের জমি এখন অব্দি মাননীয় দেয়নি, সেই কাজটি এখন অব্দি মাননীয় জমিটা কিন্তু পুরোপুরি দেয়নি, তাই সেই কাজটা ইনকমপ্লিট রয়ে গেছে। আর কিছু এবড় খবর জমি রয়েছে এবং কিছু পুকুর রয়েছে, কিছু ওখানে ফেন্সিং করা সম্ভব হয়নি, তাই সেটা সম্ভব হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক সঠিকভাবে কাজ করছে বলেই এবং পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর না থাকলেও আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল বলেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার করে বলা হয়েছিল যে অ্যাটলিস্ট সিএটা অ্যাপ্লিকেবল করুন। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও দাঁড়িয়ে এটা নিয়ে সমস্যা করেছিল, ভরা মঞ্চে দাঁড়িয়ে উনি ক্যাকা চিচি বলেছিল। তখনও আমরা দেখেছিলাম যে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল এই মৌলবাদীরা, কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছিল। রেল পুড়তে দেখেছি আমরা, বাস পুড়তে দেখেছি, সরকারি সম্পত্তি লুট হতে দেখেছি, আমরা দেখেছি। এবং স্বরাষ্ট্র মন্ত্রক কোনোভাবেই ব্যর্থ না বলেই এখনো অব্দি পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে। স্বরাষ্ট্র মন্ত্রক সঠিকভাবে কাজ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এই যে কথায় কথায় বলছে না যে ব্যর্থ, কেন আজকে আর্মস রাখতে বলছে, কেন আজকে এই করতে বলছে, এই ভোটার কার্ড আধার কার্ডটা কারা দিচ্ছে? আমরা দেখেছি রত্না বিশ্বাস কোন দলের লোক, আপনি বলুন রত্না বিশ্বাস কোন দলের লোক? রত্না বিশ্বাসের মতো যারা লোক আছে, যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত লোক আছে, তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে। আর শুধুমাত্র বিএসএফ শুধুমাত্র বর্ডার থেকে তারা ঢুকেছে তা নয়, তারা ট্যুরিজম, তারা এমনি ঢুকেছে, ট্যুরিজমের মাধ্যমে তারা ঢুকেছে এবং এসে এই রত্না বিশ্বাস লোকেদের সাথে কন্ট্যাক্ট করে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে, কেউ কেউ পাসপোর্ট অব্দি বানিয়েছে। এবং পাসপোর্ট বানানোর পর আমরা দেখেছি আব্দুল হাইয়ের কথা মনে আছে, যারা পাসপোর্ট বানিয়ে দিয়েছিল, ভেরিফিকেশন করেনি প্রপারলি বা মিথ্যে ভেরিফিকেশন করে মিথ্যে কিছু জমা দিয়েছিল, পাসপোর্ট বানিয়ে দিয়েছে। তারা হয়তো অনেক অনুপ্রবেশকারী আছে যারা এখন বিদেশে পৌঁছে গেছে। এই কার্যত এগুলো সমস্ত কিছু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই। স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ না, ব্যর্থ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতার জন্য এই সিচুয়েশন হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর কথা একটু আসি। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে তিনি কোনো ভুল কথা বলেন, কারণ আমরা দেখেছি চোপড়ার বিধায়ক কি বলেছিলেন তো যে আমরা এই দাঙ্গা ভারতবর্ষ জুড়ে করব। চোপড়ার বিধায়ক বলেছে, রাজ্যের মন্ত্রীরা বলেছে, প্রত্যেকে এরা বলেছে বলেই তাই শুভেন্দু অধিকারী সেদিনও বলেছিল যে চ্যাংদোলা করে বার করে দেব। এবং আজকেও অস্ত্র রাখতে বাধ্য করা হচ্ছে, কেন জানেন? কেন বলছে যে লাইসেন্স তাহলে অস্ত্র রাখুন, কারণ আজকে মালদাতে শুধুমাত্র হয়েছিল বেলডাঙ্গার ঘটনা তা নয়, আজকে মুর্শিদাবাদে শুধুমাত্র এই সিচুয়েশন হয়েছে তা নয়, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় এই সিচুয়েশন হয়ে আছে। তাই বলা হচ্ছে যে যেগুলো আমরা রাখতে পারি, যে অস্ত্রগুলো নিজেদের সেফটি, নিজেদের সুরক্ষার জন্য, সেই অস্ত্রগুলো আমাদের। রবিজি, আসবো আপনার কাছে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, রাজ্যপাল বেরিয়ে যেতে ধুমধুমার পরিস্থিতি কিন্তু বৈষ্ণবনগরে। আসবো আপনাদের কাছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে রাজ্যপাল বেরিয়ে যেতেই ধুমধুমার পরিস্থিতি কিন্তু বৈষ্ণবনগরে। রাজ্যপাল ভেতরে রয়েছে অথচ ধুমধুমার পরিস্থিতি বাইরে। দেখুন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। মালদায় বৈষ্ণবনগরে ধুমধুমার পরিস্থিতি, রাজ্যপাল ভেতরে অথচ বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়া। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সাধারণ মানুষের, সেই বিক্ষোভের ছবি প্রথমবার দেখাচ্ছে ট্রাইব টিভি বাংলা। আপনারা নজর রাখুন, রাজ্যপাল ভেতরে রয়েছেন, বাইরে সাধারণ মানুষের বিক্ষোভ। রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন পীড়িত মানুষেরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যপাল যখন ভেতরে পীড়িতদের সঙ্গে কথা বলছেন ঠিক তখনই রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে সামিল বহু মানুষ। সেই ছবি কিন্তু সবার আগে ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখুন আপনারা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যপাল ভেতরে। আমরা জানি ওয়াকআপ বিরোধী আন্দোলন কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই নিয়ে কিন্তু রাজ্যপাল দেখা করতে এসেছেন আর বাইরে সাধারণ বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, এই মুহূর্তে বেশ দেখলেন আপনারা সেই ছবি, সাধারণ মানুষকে বিক্ষোভ দেখাচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বৈষ্ণবনগরে। সবার
আগে ট্রাইব টিভি বাংলা দেখাচ্ছে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে, পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন সেই ছবি, সাধারণ বিক্ষোভ, রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। বেশ, আমি বলি বিশ্বনাথবাবু দেখছেন কি অবস্থা চলছে? পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ দেখাচ্ছে, রাজ্য পুলিশের বিরুদ্ধে। পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? সত্যজিৎ বাবু, আসলে এটাই তো যেটা আমি শুরুতে বললাম, যে রাজ্যপাল বা অন্যরা চাইছেন, যখন রাজ্য সরকার চাইছে যে একটা ঘটনার পর মুর্শিদাবাদকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসন যখন সর্বতভাবে চেষ্টা করছে ঘর ছাড়া মানুষদেরকে তাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য, তাদের ক্ষয়ক্ষতির জন্য আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ইতিমধ্যেই তাদের কি করে দেওয়া হবে সেই সমস্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। যখন স্বাভাবিক ছন্দে ফেরার জন্য পুলিশ চেষ্টা করছে, আমরা জানি তো যে রাজ্যপাল মহাশয়, তার সঙ্গে মানবাধিকার কমিশন, তার সঙ্গে জাতীয় মহিলা কমিশন, তাদেরকে কোথা থেকে পাঠানো হচ্ছে আমরা সব জানি, আমাদের সব পরিষ্কার। তারা চাইছেন যে অশান্তি হয়েছে সেই অশান্তি যাতে সেখানে শান্তির পরিবেশ না ফিরে এসে অশান্তি যাতে আরো বাড়ে, তার চেষ্টা তো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক চাইছেন। আজকে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ, এটা বললে হবে না। কলকাতা হাইকোর্টের বিএসএফ কে কিন্তু সামাল দিতে হয়েছিল, ইনচার্জ প্রেসিডেন্ট কিন্তু বিএসএফ কে সামাল দিতে হয়েছিল। ফ্যামিলি তারা গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেছিলেন, যখন তারা বারবার করে রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একবার গিয়ে সিচুয়েশনটা দেখুন। ভারতবর্ষের কেন্দ্রের সরকার যে সমস্ত ক্ষেত্রে সংশোধনী বিল বা যা নিয়ে আসছে সেটা মানুষের কোনো ভালো করতে পারছে না, তাই ভারতবর্ষের মানুষ তারা দেখছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের সুযোগ নিয়ে আজকে বিজেপি সরাসরি ভাবে তারা চাইছেন বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি হোক। একটু আগে রুবিবন বলছিলেন না যে একদম রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে, 2024-এ ভোট কিভাবে হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রত্যেকটা বুথে একদম ভোট হয়েছিল, 21 সালে ভোট কিভাবে হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে ভারত জাতীয় নির্বাচন কমিশন তারা সেখানেও ব্যর্থ হয়ে গেছে। অর্থাৎ বিজেপি দেখছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 21 আমরা ক্ষমতায় আসতে পারিনি, 24 সালে তাদের 19 সালে যে আসন ছিল সেই আসনটাকে যখন দেখাই গেছে আপনারা কিভাবে ভোট করেছেন, আসন সংখ্যাটা কমে বাড়ানোর জায়গায় তাদের আসন সংখ্যাটা কমে যাচ্ছে, মানুষের জনসমর্থন যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন তাই বলছেন যে তাই তাদের নেতারা বলছেন, মন্ত্রী বিজেপির জেলা রাজ্য সভাপতি তিনি বলছেন তৃণমূলের ঘরে ঘরে গিয়ে মাপো, তৃণমূলের কর্মীদেরকে ঘরে ঘরে মাপো। আজকে তাদের নেতারা বলছেন দায়িত্ব নিয়ে অস্ত্র রাখতে হবে, আবার তাদের নেতারা বলছেন বাইরের রাজ্য থেকে লোক ঢুকিয়ে নিয়ে এসে অশান্তি বাজাতে হবে। আজকে রাজ্যপাল সেটা দেখছে, রাজ্যপাল যখন দেখছেন যে রাজ্য সরকার সমস্ত বিষয়টা কন্ট্রোলে নিয়ে চলে এসছে, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসছে, সেখানে যখন আবার স্বাভাবিক ছন্দ ফিরে আসছে, তখন রাজ্যপালকে হয়তো বিজেপির নেতারা ফোন করেছেন যে আপনি ঘরে বসে কি করছেন, রাজ্য সরকার তো সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করে আছে। আপনার দলের সর্বোচ্চ নেতারা কিন্তু রাজ্যপালকে বিজেপি নেতা বলে না কখনো, আপনি যেভাবে বললেন। সেই ধাতানিকে আপনার দলের সর্বোচ্চ নেতৃত্ব কিন্তু রাজ্যপালকে বিজেপি নেতা বলে না কখনো। বিজেপির এই চক্রান্তের জন্যই আজকে তারা রাজ্যপালের কাছে তারা জানাচ্ছেন যে এই বিজেপির এই নোংরা রাজনীতি, বিজেপির এই দাঙ্গা রাজনীতি কথা শুনে মনে হচ্ছে উনি হিন্দু হয়ে দেখাচ্ছেন। আসলে রাজ্যপাল আমি ওনাকে এটাই বলবো যে আপনার একটু লজ্জা করা উচিত, হিন্দুদের হয়ে কথা বলা শিখুন। সেখানে আবার নতুন করে জীবের মধ্যেই নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে আমরা বলেছেন, হয়তো তাদেরকে সেই বার্তা পৌঁছে দিয়েছেন যে রাজ্য প্রশাসন হয়তো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, স্বরাষ্ট্র মন্ত্রক আবার হয়তো রাজ্যপালকে সেই বার্তা পাঠাচ্ছে আপনি ওখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করুন, সেখানে দাঙ্গার আমরা এটা চাই না। আমরা চাই না মানুষ বিপন্ন না হোক, আমরা চাই মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক। প্রত্যেকেই নিজের নিজের মতামত রেখেছেন। এবার 1 মিনিট করে সময় দেবো স্ট্যান্ড পয়েন্টের জন্য। প্রথমে রুবিদিকে দিই। রুবিদি, আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিটের জন্য। দেখুন, রাজ্যপাল হলেন ভারতের একটি রাজ্যের সাংবিধানিক প্রধান, ঠিক আছে, সাংবিধানিক প্রধান। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি রাজ্যপালের সেই কাজটা তাকে করতে হবে, উনি গেছেন। এবং ওনার যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে এই যে মহিলারা ওখানে নির্যাতিত হয়েছে, এই যে পুরুষদের ওপর অত্যাচার হয়েছে, যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, নানা রকম ভাবে তাদের লুট করা হয়েছে, তারা কিন্তু গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেছিলেন একদিন আগে।
আপনাদের মনে আছে কিনা জানি না, ওরা কিন্তু দেখা করেছিল না, ওনারা গিয়ে বলেছেন যান আপনি আসুন, রাজ্যপাল মহাশয়কে বলেছেন যে আপনি আসুন, গিয়ে দেখুন সিচুয়েশন, এবং রাজ্যপালকে জানিয়েছে কি কি ঘটনা ঘটেছে। রাজ্যপালের এটা দায়িত্ব যে সেটা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে সেটা কেন্দ্রকে একটি রিপোর্ট পাঠাবে, এবং রিপোর্ট পাঠানোর পর কেন্দ্র যদি মনে করে সেখানে রাষ্ট্রপতি শাসন দরকার, তাহলে সেটা রাষ্ট্রপতি শাসন হবে। এখানে কিছু ভুল তো কিছু নেই, এখানে তার যে দায়িত্ব সেটা সে করছে। যাই হোক, বেশ। এবার বিষয়টি হচ্ছে, বেশ বেশ, আর সময় দেওয়া যাচ্ছে না আপনাকে। বিশ্বনাথবাবু, আপনার জন্য 1 মিনিট বলুন। যাক, অবশ্যই আমরা আমাদের সরকার আমরা দলীয়ভাবে চাই মুর্শিদাবাদের জনজীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। সেখানে নতুন করে যাতে আবার কেউ কোনো রকম গিয়ে প্ররোচনা সৃষ্টি করে আজকে সেখানে যেন আবার নতুন করে এই অশান্তির পরিবেশ তৈরি না করেন, সেজন্য আমরা একদম সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা সেই বার্তা পৌঁছতে চাই যে রাজনীতি তো অবশ্যই হবে, যখন নির্বাচন আসবে রাজ্যের মস্তক দখল করার জন্য, পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত দখল করার জন্য, লোকসভার সময় আসন সংখ্যা বাড়ানোর জন্য নির্বাচন অবশ্যই হবে। তার জন্য নির্বাচন নিয়ে আপনারাই ভাবছেন, আমরা এই রাজ্যে মানুষকে বিপন্ন করে সরকার থাকলে কোনোদিন সেটা সম্ভব না। সারা সেই গুজরাটের মডেল আজকে এই রাজ্য সরকার থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রী থাকলে সেটা কোনোদিনই সম্ভব নয়। আজকে পশ্চিম বাংলায় 2026 সালে ক্ষমতা দখল করার জন্য আবার সেই গুজরাটের মতো লাশের পাহাড় তৈরি করতে চাইছে ভারতীয় এই বিজেপি। আমরা চাই না, তারা রাষ্ট্রপতি শাসনের কথা অনেকদিন ধরে বলছেন। শুভেন্দু বাবু একসময় তৃণমূল কংগ্রেস থেকে মুর্শিদাবাদে ছিলেন, তিনি জানেন জানেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। আজকে সেই শুভেন্দু বাবু আজকে বিজেপি গিয়ে আজকে অশান্তির বার্তাবরণ তৈরি করে সেই নরেন্দ্র মোদী সেই গুজরাট মডেল সামনে রেখে লাশের পাহাড়ে বাংলার ক্ষমতা পিসিআরকে বলবো সাউন্ড মিউট করতে, কিন্তু বিশ্বনাথবাবু আপনার সময় শেষ হয়েছে। আপনি নিজের ধর্মীয় পরিচয়টা দেবেন না, আপনি নিজের পরিচয়টা শুধু তৃণমূল পিসিআরকে হিসেবে বলবো দেবেন। বিশ্বনাথবাবু আপনার সাউন্ড বন্ধ করতে, আপনার সাউন্ড মিউট করতে বাধ্য হবো। মানুষকে প্রশাসনকে আপনার সময় শেষ কাজ হয়েছে। করার জন্য বলি অতুলবাবু। এরকম করে বললে তো 1 মিনিটও বলা যাবে না। বলি সত্যজিৎ বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে দেখুন, একটা সরকার বা একটা রাষ্ট্রের বা একটা সরকারের প্রধান কাজ হচ্ছে নাগরিক বা মানুষ, যারা আমরা সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু একটা সরকার বা রাষ্ট্রের। আমরা এর জন্য একটা সরকার বা রাষ্ট্র তৈরি করি। তো এখানে যেটা দেখলাম যে জীবনেরও নিরাপত্তা ছিল না, মারা গেল, এবং তাদের সম্পত্তি যা ঘর বাড়ি তাও পুড়িয়ে শেষ করা হলো। আজকে বিক্ষোভ দেখাচ্ছে কেন পুলিশের বিরুদ্ধে? সত্যজিৎ বাবু, যারা মারা গেছে তাদের পরিবার থেকে বলা হয়েছে যে পুলিশকে তারা ফোন করে করে ডেকে পুলিশকে পায়নি। তারা বললো যদি পুলিশ না আসে, যদি 4টে সিভিকও পাঠাতো তাহলে জীবনটা যেত না, কিন্তু সেটা করেনি। সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে। জানি না পুলিশ কেন করেছে, হয়তো উপরের নির্দেশে। আর একটা কথা বলি, যারা এই ঘটনাটাকে নিয়ে তাদের একটা জায়গায় যাদেরকে পীড়িতদেরকে রেখেছে, রাখার পরে তাদেরকে নিয়ে যেন রাজনীতি না হয়। যাদেরকে একটা ঘরে রাখা হয়েছে, যারা পীড়িত মানুষ, আজকে রাজ্যপাল গেছে বা যাক, সবাই যাক, কিন্তু তাদেরকে যেন মূল সমাজের মূল স্রোতে যেন তাড়াতাড়ি ফিরানো হয়। তাদেরকে দিনের পর দিন দেখে যেন তাদের নিয়ে রাজনীতি না করা হয়, আমরা এটা বলবো। বেশ, আমাদের প্যানেলে থাকার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে ওয়াকা বিরোধী বা ওয়াকা বিলকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকা, প্রশ্ন একটাই যে দোষ কার, দায় কার? এবং মুর্শিদাবাদের হিন্দু মহিলারা যখন কাঁদছেন, তখন তারা আশ্রয় নিচ্ছেন অন্য জেলায় মালদায় গিয়ে, অথচ ইমামদের সঙ্গে বৈঠক। সব কিছুই কি 2026 ভোটকে মাথায় রেখে? এই প্রশ্ন রেখেই আজকের প্রোগ্রাম শেষ করলাম। নমস্কার।